পলিটেকনিক অ্যাডমিশন 2025 তোমরা যারা পরীক্ষা দিবা তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তথ্য এসেছে। এই তথ্যগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি এই তথ্যগুলো না জানো তাহলে তোমাদের জন্যই বিপদ। পলিটেকনিকে ভর্তি হওয়ার আগে এই তথ্যগুলো জেনে ভর্তি হওয়া উচিত, তাহলে তোমার ভর্তিটি সেফ থাকবে। সো তুমি যদি সেফলি পলিটেকনিকে ভর্তি হতে চাও তাহলে এই তথ্যগুলো জেনেই ভর্তি হতে এসো। সত্য তথ্য জানো, সত্যকে জানার মাধ্যমে তুমি নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে ডিয়ার স্টুডেন্ট। সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার। আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। ডিয়ার স্টুডেন্ট, পলিটেকনিক ভর্তি আপডেট তথ্য, ইম্পর্টেন্ট কথা না জানলেই বিপদ। ইতিমধ্যেই তোমরা বুঝতে পেরেছ আমি কোন বিষয়গুলো নিয়ে কথা বলতে যাচ্ছি। তুমি ইতিমধ্যেই মনস্থির করেছো যে তুমি পলিটেকনিকে ভর্তি হবে, বাট তুমি কি সত্য তথ্যগুলো জানো বা তুমি সত্য তথ্যগুলো কারোর কাছে শুনেছো কি না? সব কিছু জেনে শুনেই তুমি অবশ্যই পলিটেকনিকে ভর্তি হবে ডিয়ার স্টুডেন্ট। আমি সেই তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করব, কিছু প্রমাণ দেখাবো এবং সেই তথ্যগুলোর উপর নির্ভর করে তুমি কিভাবে পলিটেকনিক অ্যাডমিশন জার্নিটা তোমার ভালো হয় সেই তথ্যগুলো আমি তোমাদের সাথে এই পর্বে শেয়ার করতে যাচ্ছি। তোমার কাছ থেকে আমি 5 থেকে 10টা মিনিট চেয়ে নিচ্ছি, তুমি 5 থেকে 10টা মিনিট ভিডিওটি দেখো। সো শুরু থেকে শেষ অবধি দেখা ট্রাই করো। আমি শিওরলি বলতে পারি তুমি এই ভিডিওটি দেখলে কখনো বিপদে পড়বে না। সো ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো দেখে নেই। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কথাগুলো আমি লিখেছি, দেখতে পাচ্ছ। তোমাদের প্রশ্ন উত্তর আমাদের। তোমরা অনেক প্রশ্ন করেছো এবং যে তথ্যগুলো জানতে চেয়েছো, অনেক তথ্য রয়েছে যা তোমরা আসলেই অনেকেই জানো না। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের আমি ধাপে ধাপে জানানোর চেষ্টা করব, প্রমাণ দেখাবো, যাতে করে তোমাদের সেই সত্যটুকু বোঝাই থাকে। ঠিক আছে? ওকে। সো তুমি 1 নাম্বার দেখতে পাচ্ছ যে কত মার্কস পেলে তুমি চান্স পাবে। প্রশ্নটা সবার, এই জন্য এটার অনেকটা ব্যাখ্যা রয়েছে, এটা আমরা একটু পরে দেওয়ার চেষ্টা করব। আগে প্রশ্নগুলো পড়ে নাও। 2 নম্বরে রয়েছে ভালো সাবজেক্ট পেতে গেলে কোন বিষয়গুলো তোমাকে বেশি পড়তে হবে অথবা জোর প্রদান করতে হবে। বিষয়টা নিয়েও আমি তোমাকে খুব সুন্দর করে বলবো একটু পরেই। তারপরে দেখো 3 নাম্বার, আমার তো কম জিপিএ আছে, আমি কি চান্স পাবো? সো কম জিপিএ নিয়ে চান্স পাবে কি না, বা আদৌ তুমি পরীক্ষা দিলেও তোমার চান্স হবে কি না ভালো কলেজে বা ভালো সাবজেক্টে, সেই বিষয় নিয়েও ধীরে ধীরে তোমাকে একটু পরেই ক্লিয়ার করছি। কোন সাবজেক্টগুলো ভালো, অনেকেই প্রশ্ন করে থাকে বা পড়তে গেলে এই প্রশ্নটা হবেই যে আমি যে বিষয়টি নিয়ে পড়তে চাচ্ছি আসলে এই বিষয়টি আদৌ ভালো কি না, বা কোন কোন সাবজেক্টগুলো আসলে ভালো রয়েছে তা আমাকে জানতে হবে, তাই না? সো জানার জন্য তোমাকে অবশ্যই প্রমাণ দেখতে হবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আসলে কোন সাবজেক্টগুলো ভালো, কোন সাবজেক্টের ডিমান্ড বেশি এবং চাকরির সুযোগ সুবিধা রয়েছে, সেইগুলো প্রমাণ তোমাকে অবশ্যই দেখানো হবে একটু পরে। 5 নম্বর প্রশ্ন কমন পাওয়ার জন্য কোন বই কিনবো বা কোথায় কোচিং করব। বিষয়টি একটু ক্লিয়ার করে দেই। প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমাকে কোনো বই পড়তে হবে না বা কোচিং করতে হবে না, বিষয়টি এমন না। তুমি যদি একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি বুঝতে পারো তোমাকে কোন বই পড়তে হবে। আমি মেইনলি তোমাকে বলবো বোর্ড বইটা ফলো করো, বোর্ড বই থেকেই প্রশ্ন করা হবে, সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন করা হবে না। আর যারা বলো যে কোচিং কোথায় করব, ডিয়ার স্টুডেন্ট, কোচিং তো করার প্রশ্নই আসে না। তুমি কিছুদিন আগেই এসএসসি পরীক্ষা দিয়েছো, পাশ করেছো, তুমি জানো সেই বিষয়গুলো, কোন বিষয়গুলো তোমার পরীক্ষায় এসেছে, কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়গুলো প্রশ্ন হতে পারে, তুমি কিন্তু ইতিমধ্যে জানো, একটা ধারণা তোমার হয়েছে। ইভেন তুমি কিন্তু সেই বিষয়গুলোর চর্চাও করেছো এবং মনে রয়েছে, জাস্ট তোমাকে এখন কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই তুমি কিন্তু ভালোভাবে চান্সটা পেতে পারো। কিন্তু তুমি এখন ভাবছো না এতগুলো পড়া আমি তো পড়তে পারবো না, কিভাবে শর্টকাটে পড়া যায়, কোন উপায়ে পড়া যায়, তাহলে তোমাকে তো অবশ্যই কোচিং করতে হবে। কারণ এখানে তোমার একজন গাইডলাইন দেওয়ার জন্য কি থাকবে, টিচার থাকবে, তোমাকে সে সুন্দর করে ডিরেকশন দিবে যে কী করতে হবে, কোন প্রশ্ন পড়তে হবে, কীভাবে পড়তে হবে, তোমাকে কিন্তু বলে দিবে। সো এই জন্য তুমি কোচিং করতে পারো। কিন্তু তুমি যদি মনে করো না আমার এগুলো প্রয়োজন না, আমি তো কোচিং করেছি, তুমি বিগত 2 বছর থেকে কোচিং করেছো, তারপরেও তোমাকে কোচিং করতে হবে কেন? কারণ তুমি জানো না হয়তো কীভাবে পড়তে হয়, কীভাবে প্রশ্ন করতে হয়, তুমি এটাও জানো না। যদি প্রশ্ন করতে জানো তাহলে তোমার কোচিং করতে হবে না। ডিয়ার স্টুডেন্ট, মনে রাখো বোর্ড বই থেকেই প্রশ্ন করা হবে। সো বোর্ড বইয়ের পাশাপাশি তুমি যদি বেশি প্র্যাকটিস করতে চাও যে কমন পাওয়ার আশায়, তাহলে তোমাকে অবশ্যই পাশাপাশি পিডিএফ কিনতে হবে বা পিডিএফ পড়তে হবে, অথবা তোমার সহায়ক বই কিনতে হবে। তুমি যদি সহায়ক বই কিনতে চাও, অ্যাডমিশন জার্নির জন্য অনেক বই রয়েছে, ঠিক আছে? তুমি বাজারে খোঁজ করলে কিন্তু অ্যাডমিশন জার্নির জন্য বই পেয়ে যাবে, তুমি চাইলে সেই বইগুলোও কিনে নিতে পারো। সো এখন তোমাকে বুঝতে হবে কোন বই তোমার জন্য ভালো, কোনটা কিনলে তোমার জন্য উপকার হবে, এমন বই তোমাকে কিনতে হবে। অনেকেই প্রশ্ন করে 6 নাম্বার যে আমাদের পিডিএফ কেন নিবে বা পিডিএফ থেকে কি কমন প্রশ্ন পড়বে। ডিয়ার স্টুডেন্ট,
প্রশ্ন কমন পড়বে এমন নিশ্চয়তা কেউ দিতে পারবে না, প্রশ্নটা তোমাকে কমন করে নিতে হবে। ডিয়ার স্টুডেন্ট, মনে রাখো, অঙ্ক করার সময় বা গণিত করার সময়, কেমিস্ট্রি করার সময় প্রশ্ন কমন পড়ে না। কমন পড়ে কি? তোমার হচ্ছে নিয়ম কমন পড়বে। তুমি যে নিয়মটা শিখবা সেই নিয়মের ভিতরেই তোমাকে অঙ্ক, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ, বাংলা যে কোনো সাবজেক্টেই নিয়ম অনুসরণ করে তোমাকে কী করা হবে? প্রশ্ন করা হবে। তুমি যদি সেই নিয়মটা ফলো করো, সেই নিয়মে তুমি প্র্যাকটিস করো অনেকবার, তাহলে দেখা যাচ্ছে ডিয়ার স্টুডেন্ট, যেভাবে প্রশ্ন করুক তুমি কিন্তু সেই প্রশ্নের উত্তরটা খুব ইজিলি দিতে পারছো। এটাকেই বলা হচ্ছে প্রশ্ন কমন বা প্রশ্ন কমন, ঠিক আছে? কিন্তু তুমি এখন ভাবছো যে স্যার এর কাছ থেকে আমি পিডিএফ নিব, পিডিএফে যা আছে আমি ওইটাই যদি হুবহু মুখস্থ করে যাই, কমন পড়লে আমি পাস, অথবা কোথাও কোচিং করব, কোচিংয়ে ছাড় আমাকে যা পড়াবে তাই প্রশ্ন আসবে। বিষয়টা এমন না। তোমাকেই বুঝতে হবে যে প্রশ্ন নিয়ম ঠিক থাকলে বাকি প্রশ্ন যে কোনোভাবেই হতে পারে। উদাহরণ হিসেবে আমি তোমাকে বলতে পারি, বিষয়টা হচ্ছে, ধরো 5-এর জায়গায় আমি তোমাকে 5 দিয়ে অঙ্ক করানো শিখিয়েছি, 5-এর জায়গায় 10 দিয়েছে, তাহলে কি প্রশ্ন কমন পড়েছে? না, নিয়ম কমন পড়েছে। তুমি এখানে 10-এর জায়গায় 15 থাকতে পারতো, 15-এর জায়গায় 20 থাকতে পারতো। চেঞ্জ হয়ে যাবে, নাম্বার চেঞ্জ হবে, অক্ষর চেঞ্জ হবে, কিন্তু নিয়ম তো একই থাকবে। নিয়মের কখনো পরিবর্তন হয় না। তোমার নাম্বারের পরিবর্তন হবে, সংখ্যার পরিবর্তন হবে, তারপরে হচ্ছে সাংকেতিক পরিবর্তন হবে, ইত্যাদি ইত্যাদি পরিবর্তন হবে, কিন্তু নিয়মের পরিবর্তন হবে না। সো তুমি যদি সঠিকভাবে নিয়মটা জানো, তাহলে তোমার কাছে তো এটা ইজি হবে, তখন তুমি প্রশ্ন কমন পাবে, এটাই বলা যায়। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তুমি বুঝতে পারছো যে কোথাও কোচিং করতে গেলে তুমি কেন করবে, কি বই কিনবে, কেন কিনবে, সেটা তুমি এখন ভালোভাবেই বুঝতে পারছো। এবং পিডিএফ কেন কিনবে আমাদেরটা, দেখো আমাদের পিডিএফে আছে। তুমি যদি মনে করো বোর্ড বই পড়তে তোমার একটু কষ্ট হচ্ছে, এতগুলো বই সাজানো নেই, প্রশ্ন করা নেই বা প্রশ্ন বানানো নেই, কী ধরনের প্রশ্ন হবে তুমি জানো না, তাহলে তুমি পিডিএফটা সংরক্ষণ করতে পারো। কারণ আমাদের পিডিএফে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী তোমাদের কী করা আছে? এমসিকিউ আছে। সেখানে 50টাও আছে, 70টাও আছে, অর্থাৎ যত বড় চ্যাপ্টার হবে তত বড় প্রশ্নের ধারা হবে, ততগুলো এমসিকিউ থাকবে। আবার কোনো কোনো চ্যাপ্টারে 100টার উপরেও এমসিকিউ আছে। সো তুমি বেসিক পিডিএফও পাচ্ছ, 2 ধরনের পিডিএফ পাচ্ছ। বেসিক পিডিএফ পাবা, ঠিক আছে, আবার হচ্ছে অ্যাডভান্স পিডিএফও তুমি পাচ্ছ, প্লাস তুমি অনলাইন সাপোর্ট পাবা। এই জন্য তুমি আমাদের পিডিএফটা সংরক্ষণ করতে পারো। অনেকেই বলছে আমি পিডিএফ কেন নিব, এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের দিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো কেন নেবা। আবার তুমি যদি বাজারে অন্যান্য বইগুলো পড়ো, সেই বইগুলো অনেক মোটা হচ্ছে, আবার প্রশ্ন সাজানো আছে কিনা আদৌ সেটা তুমি জানো না, কিন্তু তুমি কিনে নিয়ে এসে পড়তে পড়তে তুমি বিরক্ত হয়ে যাচ্ছ, কিন্তু তুমি তার চেয়ে পিডিএফ কিনে নিয়ে পড়লে তোমার কাছে অনেকটা সহজ হবে, তুমি সহজেই বুঝতে পারবে কী ধরনের প্রশ্ন হবে ডিয়ার স্টুডেন্ট। তাহলে তুমি কিন্তু খুব সহজে নিজের প্রস্তুতিটা নিজেই নিতে পারছো, তোমার কোথাও কোচিং করতে হচ্ছে না, ঠিক আছে? এই জন্য তুমি পিডিএফ পড়বা। তোমার মনে হয় যদি কোচিং করবা, অবশ্যই ফাইন, তুমি কোচিং করো, নো প্রবলেম, কোচিং করাটাও ভালো। তবে কোচিং করে কি হবে? তুমি তো কয়েকদিন আগে এসএসসি পাস করেছো, তাহলে তুমি তো সব কিছু জানো, জানার পরেও কেন তুমি কোচিংয়ে যাবা? ঠিক আছে, ওকে। সো অনেক কথা বললাম 2টি প্রশ্ন নিয়ে, কেন কোচিং করবা এবং পিডিএফ কেন নিবা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এবার পরের প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। 7 নম্বরে বলছে, প্রশ্ন কি আলাদা আলাদা হবে নাকি প্রশ্ন সেম হবে? অনেকেই প্রশ্নটা করেছে যে অনেকে তো আর্টস থেকে পরীক্ষা দিবে, আবার অনেকে তো কমার্স থেকে পরীক্ষা দিবে, আবার হচ্ছে সায়েন্স। তো সায়েন্সের জন্য বাদ দিলাম, যেহেতু তারা সায়েন্স থেকে পড়ে আসছে, অনেক ইজি। সো যারা আর্টস থেকে পরীক্ষা দিয়ে আসছে, কমার্স থেকে পরীক্ষা দিয়ে আসছে, ইভেন যারা মাদ্রাসা বা কারিগরি থেকে পরীক্ষা দিয়ে আসছে, তাদের তো একটু আলাদা আলাদা হয়ে আছে, তাই না? সো এই যে আলাদা হয়ে আছে, তাদের জন্য কি সেম প্রশ্ন হবে? অবশ্যই একই প্রশ্নেই পরীক্ষা দিতে হবে। কি হয়? একই প্রশ্ন হবে, আলাদা আলাদা কোনো প্রশ্ন না, একই প্রশ্ন হবে। একই প্রশ্ন সায়েন্স, আর্টস, কমার্স, কারিগরি, মাদ্রাসার স্টুডেন্টকে কী করতে হবে? পরীক্ষা দিতে হবে। আশা করি বুঝতে পারছো। সো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না ডিয়ার স্টুডেন্ট? তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না, এটা নিয়ে এখনও চূড়ান্ত নির্দেশনা আসেনি, তবে প্রাথমিক নির্দেশনা বলা হয়েছে ক্যালকুলেটর তুমি ব্যবহার করতে পারবে না। সো যেহেতু ম্যাথ করবে, কেমিস্ট্রি করবে, ফিজিক্স করবে, তারপরে অ্যাপটিটিউড টেস্ট করবে, এই ধরনের কিছু সমস্যার সমাধান করতে গেলে ক্যালকুলেটরের প্রয়োজন হয়। কিন্তু তুমি ক্যালকুলেটর ছাড়া কীভাবে এটার সমাধান করবে? খুব সহজে। এর জন্য তোমাকে কী করতে হবে? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যারা বেশি প্র্যাকটিস করবে, যারা শর্টকাট নিয়ম শিখবে, তারাই সুন্দর করে অল্প সময়ের মাঝে সুন্দর করে বেশি প্রশ্নের উত্তর অ্যান্সার করতে পারবে। কিন্তু যারা প্র্যাকটিস করবে না, শর্টকাট নিয়ম শিখবে না, তারা কিন্তু অল্প সময়ের মাধ্যমে বেশি প্রশ্নের উত্তর করতে পারবে না, কারণ তারা একটা অঙ্ক করতেই অনেকটা সময় শেষ করে ফেলবে। কারণ একটা
এমসিকিউ করতে তোমার মিনিমাম 25 সেকেন্ড ব্যয় করা উচিত বা 30 সেকেন্ড ব্যয় করলে ইনাফ, তার বেশি দেওয়া উচিত না একটা এমসিকিউ এর জন্য। কিন্তু তুমি যদি একটা এমসিকিউ এর জন্য 1 মিনিট ব্যয় করো তাহলে কিন্তু তুমি লসে পড়ে যাবে, সবগুলো দাগাতে পারবে না। আবার অনেকেই প্রশ্ন করে এমসিকিউ কি কাট মার্ক আছে, অর্থাৎ কর্তন মার্ক আছে? না, কোনো কর্তন মার্ক নেই। তুমি যদি ভুল করো তাহলেও তোমার মার্ক কেটে নেওয়া হবে না, ঠিক আছে? তুমি ভুল করলেও তুমি যতগুলো রাইট করবে, ঠিক আছে, তোমার যতগুলো এমসিকিউ ঠিক হবে তুমি ততগুলোই নাম্বার পাবা। ভুল নাম্বারের জন্য বা ভুল মার্কসের জন্য নাম্বার কেটে যাবে না। ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? আবার 9 নম্বরে বলছে আমি চতুর্থ বিষয়ে ফেল করেছি, আবেদন করতে পারবো কি না? তুমি চতুর্থ বিষয়ে ফেল করলেও আবেদন করতে পারবে, এই বিষয়টা কোনো ম্যাটার করে না। সো চতুর্থ বিষয়ে কারো তোমার কি থাকে সেটি হচ্ছে হায়ার ম্যাথ থাকে, কারো কৃষি থাকে, আবার কারো গার্হস্থ্য আছে যারা মেয়েরা রয়েছে, সো থাকতে পারে। সো তুমি চতুর্থ বিষয়ে ফেল করলে সমস্যা নেই, তুমি আবেদন করতে পারবে। আবার অনেকে প্রশ্ন করে আমি তো হায়ার ম্যাথে হচ্ছে কি 3.00 পাইনি, তাহলে কি আমি আবেদন করতে পারবো? অবশ্যই পারবে, যদি তোমার সাধারণ গণিতে কি থাকে 3 পয়েন্ট থাকে। আবারও বলছি, যে কোনো একটা গণিতে 3 পয়েন্ট থাকলেই তুমি আবেদন করতে পারবে। কমার্সের স্টুডেন্টদের জন্য সাধারণ গণিতে অবশ্যই 3 পয়েন্ট থাকতে হবে, আর্টসের স্টুডেন্টদের জন্য সাধারণ গণিতে অবশ্যই 3 পয়েন্ট থাকতে হবে। আর যারা সায়েন্সে রয়েছে তাদের জন্য অপশন দুইটা, এক সাধারণ গণিতে 3 পয়েন্ট থাকবে অথবা হায়ার ম্যাথে 3 পয়েন্ট থাকলেই হবে, অর্থাৎ যে কোনো একটা থাকলেই তুমি কিন্তু আবেদন করতে পারবা, নো টেনশন। এবার দেখো প্রশ্ন কেমন হবে, সহজ না কঠিন? ডিয়ার স্টুডেন্ট, কারিগরি মানে একটু হলেও সহজ, কঠিন অতটা না। তুমি যদি কারিগরি শাখা থেকে পড়াশোনা করো, তোমার ডিপ্লোমা তুমি কমপ্লিট করো, তাহলে তুমি দেখবে যে ডিপ্লোমা কোর্সগুলোর ভিতরে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারে কিছু কঠিন আছে, কিন্তু পরবর্তী সেমিস্টারগুলোতে যখন তুমি যাবা দেখবে যে অনেক ইজি প্রশ্ন করা হয়। সো সেখান থেকে ধারণা এবং পূর্ববর্তী প্রশ্নগুলো অ্যানালাইজ করে আমরা বুঝতে পেরেছি যে তোমাদের অ্যাডমিশন জার্নিতে অতটা কঠিন করা হবে না, ঠিক আছে? আবার যারা আর্টস কমার্সের স্টুডেন্ট মাদ্রাসা কারিগরি থেকে আসবে তারাও তো সায়েন্সের বিষয়গুলো নিয়ে পড়বে। সো তারা কি আর 1 মাস বা 2 মাসের ভিতর অতটা এক্সপার্ট হতে পারবে না? সো তাদের জন্য কি করা হবে, প্রশ্নটা একটু নর্মালি করা হবে, কিন্তু কারা চান্স পাবে বিষয়টা আমি একটু পরেই ক্লিয়ার করছি, ঠিক আছে? তাহলে দেখো স্টুডেন্ট, প্রশ্নটা কি হবে, একটু সহজ একটু কঠিন, তার মানে আমাদের মাঝামাঝি থাকবে, 9 সহজ 9 কঠিন, মাঝামাঝি থাকবে। আশা করি তুমি বুঝতে পারছো। স্যার কোচিং করতে কি হবে? আমি আবারও বলছি, তুমি যদি কোচিং করতে চাও তাহলেও ভালো, যদি কোচিং না করতে চাও তাহলেও ভালো। কারা কোচিং করবে? যারা অল্প সময় রয়েছে, বুঝতে পারছে না কীভাবে পড়াশোনা করবে, কোথা থেকে পড়াশোনা করবে, তাদের গাইডলাইন দেওয়ার জন্য বা কারো সহযোগিতার যদি প্রয়োজন হয় তারা কোচিং করতে পারে, অথবা যাদের টাকা রয়েছে অনেক তারা কোচিং করতে পারে, অথবা যারা দুর্বল ম্যাথে, ইংলিশে, তারপরে হচ্ছে তোমার অ্যাপটিটিউড টেস্টে, তাদের এক্সপার্ট হওয়ার জন্য কোচিং করা উচিত, কারণ তোমাকে তারা অনেক ভালোভাবে শিখাবে। আর যারা মনে করে একটু ভালো রয়েছে, ভালো রেজাল্ট করেছে, পাশাপাশি সে নিজে থেকে পড়তে পারে, তাদের কোচিং করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? মিছেই তোমার টাকাটা নষ্ট করার কোনো প্রয়োজন নেই, এই টাকাটা তুমি পরবর্তী অ্যাডমিশন জার্নিতে খরচ করতে পারো। তুমি যদি ভালো করতে চাও অবশ্যই তুমি পিডিএফ কিনো, পিডিএফ কিনেই তুমি পড়াশোনা করতে পারবে। কীভাবে পিডিএফ পড়বে? মোবাইল থেকে ডাউনলোড করে রাখবে, তুমি যেখানেই যাচ্ছ সেখানে এক পাতা পিডিএফ পড়বে, বা অন্য পাতা তোমার যখন যেই পৃষ্ঠাটা পড়ার ইচ্ছা হবে তুমি সেই পৃষ্ঠাটা ডাউনলোড করে নিয়ে পড়তে পারছো। এই পিডিএফ পড়ার একটা নিয়ম, তোমার সঙ্গে কোনো বই নিতে হচ্ছে না, তুমি হাতে থাকা ফোনটির মাধ্যমেই পড়াশোনা করতে পারছো, ঠিক আছে? যেখানে ইচ্ছা তুমি সেখানে গিয়ে পড়তে পারছো, এই জন্য তোমার পিডিএফ সুবিধা। আর কোচিংয়ে গেলে দেখা যাচ্ছে তোমার যাওয়া আসার সময় লস, ইভেন তুমি ওখানে কিছু শিখছো, আবার অনেক বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিতে গিয়ে তোমার সময় লস হয়ে যাচ্ছে। ওই সময়টা তুমি যদি পিডিএফ পড়ো বাসা থেকে এবং বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তুমি অনেকটা প্রস্তুতি এগিয়ে নিতে পারছো। সো এইটাই হচ্ছে পিডিএফ এবং কোচিংয়ের মধ্যে পার্থক্য, ডিয়ার স্টুডেন্ট। আশা করি বুঝতে পেরেছ। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই করেছে, পরীক্ষার খাতায় কি রাফ করা যাবে? দেখো ডিয়ার স্টুডেন্ট, তোমাকে যে খাতাটা দেওয়া হবে, ধরো এটা হচ্ছে OMR খাতা, ঠিক আছে? OMR অর্থাৎ নৈবেদিক খাতা, আর তোমাকে একটা প্রশ্ন দেওয়া হবে, ঠিক আছে? কোশ্চেন দেওয়া হবে। সো এই কোশ্চেনে যদি তোমাকে যারা গার্ড দিবে তুমি তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিবা, অথবা প্রশ্নে কিন্তু লেখা থাকবে যে তুমি রাফ করতে পারবে কিনা, ঠিক আছে? সো এটা তারা বলে দিবে পরবর্তীতে, সমস্যা নেই। তোমাকে যদি তারা রাফ করতে বলে তাহলে তুমি কোশ্চেনে পেন্সিল দিয়ে রাফ করবা, ঠিক আছে? আবার বেশি বেশি দাগাবা না, রাফ করে তুমি কিন্তু এখানে MCQ শিটে তুমি কিন্তু সুন্দর করে অ্যান্সার শিট লিখে দিতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আশা করি তুমি বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, এবার চলো তোমাদের প্রথম যে প্রশ্নের অ্যান্সারগুলো রয়েছে এগুলো দিয়ে দেয়, 1, 2, 3 ইম্পর্টেন্ট যেগুলো, আমরা এখন এগুলো বিস্তারিতভাবে আলোচনা করি, তোমাকে কিছু প্রমাণ দেখাই, যাতে করে তুমি বুঝতে পারো আসলে কেন
ডিপ্লোমাতে ভর্তি হওয়ার আগে বা পলিটেকনিকে ভর্তি হওয়ার আগে তোমার এই বিষয়গুলো জানা উচিত। ডিয়ার স্টুডেন্ট, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে করে তোমাদের সকল আপডেটগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে। ঠিক আছে? ওকে, এবার চলো আমরা কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করি। ওকে ডিয়ার স্টুডেন্ট, এইবার দেখো বিষয়টা বলছে কত মার্কস পেলে চান্স হবে। বিষয়টা খেয়াল করো, অনেকেই বলে যে আমি কত মার্কস পেলে চান্স পাবো। ডিয়ার স্টুডেন্ট দেখো, এই ক্ষেত্রে তোমাকে দুইটি বিষয় মাথায় রাখতে হবে, অর্থাৎ দুই ধাপে তুমি কিন্তু চান্স পেতে পারো। এক, সর্বোচ্চ নাম্বার বেশি হলে, আর আরেকটা হচ্ছে সর্বোচ্চ নাম্বার কম হলে। বিষয়টা কি বুঝতে পারো নি তো? এখন দেখো, ধরো তোমরা পরীক্ষা দিয়েছো 100 জন, 100 জনের ভিতর পরীক্ষা দেওয়ার পর তোমাদের পাশ করেছে হচ্ছে 75 জন, রাইট? ওকে, 75 জন পাশ করেছে। এই 75 জনের ভিতর সর্বোচ্চ নাম্বার পেয়েছে সে কত পেয়েছে? তোমাদের পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে কত? 70 মার্ক। তাহলে সে সর্বোচ্চ নাম্বার পেয়েছে কত? আমাদের ধরো যে আমরা ধরে নিলাম 65 নাম্বার পেয়েছে। তার মানে এই 70-এর ভিতর সে 65 নাম্বার পেয়েছে কত? সর্বোচ্চ। ঠিক আছে? তাহলে ডিয়ার স্টুডেন্ট, এইবার ধরো যদি সে সর্বোচ্চ পায় 65 নাম্বার, তাহলে কি হলো? এই ক্ষেত্রে তোমার একটি সুযোগ থাকলো কি, মোটামুটি তোমার 50 প্লাস, ঠিক আছে, বা 60 এরকম তুমি যদি নাম্বার পাও, তাহলে তুমি কিন্তু চান্স পাচ্ছ বা তোমার সম্ভাবনা একটু বেশি হচ্ছে, কারণ সর্বোচ্চ নাম্বার কিন্তু 65 রয়েছে। তাহলে তুমি 50 পেলেও চান্স পাবা, 52, 51, এখান থেকে 60 পর্যন্ত তুমি পেলেও চান্স পাবা। আবার মোটামুটি আমি যদি ধরি যে 45 পেলেও তুমি এখান থেকে চান্স পেতে পারছো, কারণ তোমার এখানে সর্বোচ্চ 65 দেওয়া আছে, ঠিক না? এইটা হচ্ছে তোমার একটা সর্বোচ্চ নাম্বার। এখন দেখো, সর্বোচ্চ নাম্বার যদি তোমার কম হয়, অর্থাৎ আমরা ধরেছিলাম 70-এর ভিতর যদি 65 পাই, কিন্তু 70-এর ভিতর তুমি যদি মোটামুটি কত পাও? 60 পাও। সর্বোচ্চ নাম্বার কত পেয়েছে? 60। ঠিক আছে? 100 জনের ভিতর পরীক্ষা দিয়েছে কতজন? 70 জন। ঠিক আছে? পাশ করেছে 70 জন। এখন দেখো ডিয়ার স্টুডেন্ট, এই 70 জনের ভিতর সর্বোচ্চ নাম্বার যে পেয়েছে, যে ছেলেটা বা যে মেয়েটা বা যে ব্যক্তি পেয়েছে, সে সর্বোচ্চ কত পেয়েছে? 60 পেয়েছে। তাহলে দেখো, প্রথমবার আমরা একটা নিয়ম শিখলাম, সেটা হচ্ছে কি সর্বোচ্চ নাম্বার বেশি ছিল 65, বাট এবার 70-এর ভিতর পেয়েছে কত? 60। তাহলে এবার চিন্তা করো তো, যারা 40 থেকে মোটামুটি তোমার এখানে 56 নাম্বার পাবে, তারা কিন্তু চান্স পাওয়ার প্রবাবিলিটি একটু বাড়বে কিনা, কারণ এখানে সর্বোচ্চ নম্বরই কম রয়েছে। তাহলে নিচের দিকে আরও, তাহলে তুমি যত কম পাচ্ছ তত থেকে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি। যদি সর্বোচ্চ নাম্বার বেশি থাকে, তাহলে তুমি একটু কম পাবা, কারণ যাদের নাম্বার বেশি হবে তারা 50 থেকে এই 60-এর ভিতর থাকবে, তারা আগে সুযোগ পাবে। সো তারপরে যদি মনে হয় যে সিট ফাঁকা আছে, তখন তারা আরও একটু কম করে দিবে। কিন্তু তুমি যদি মনে করো যে তোমার সর্বোচ্চ নাম্বারই কম পেয়েছে, তাহলে তোমার এদিকে থেকে শুরু হচ্ছে কত? 40 থেকে তোমাদের শুরু হবে চান্স পাওয়ার প্রবাবিলিটি। তারপরে যদি এখানে সিট ব্লক হয়ে যায়, তাহলে তারা তোমাকে আবার কি দিতে পারে? এখান থেকে দিতে পারে হয়তো 35। তাহলে তুমি পরীক্ষায় 70-এর ভিতর 35 পেয়েও কিন্তু চান্স পেয়ে যাচ্ছ। বিষয়টা কি ক্লিয়ার কি না? দেখো ডিয়ার স্টুডেন্ট, কখনো 70-এর ভিতর তুমি 35 পেয়েও চান্স পেতে পারো, যদি তোমার ওই যে অল টোটাল কম নাম্বার থাকে। আর যদি মনে করো 70-এ পরীক্ষা দিয়েছো, কিন্তু তুমি 50 বা 56 পেয়েছো, তারপরেও তুমি চান্স পাওনি। কেন পাওনি? কারণ এখানে সর্বোচ্চ নাম্বার ছিল কি? 65। সো 65 থেকে তোমার এই 56-র দিকে আসতে অনেকগুলো স্টুডেন্ট হয়তো ছিল, এই জন্য চান্সটা বেশি হয়ে গেছে। সো তোমার 56 পেয়েও তুমি কিন্তু চান্স পেতে পারো নি, কারণ তোমার সর্বোচ্চ নাম্বার এখানে ছিল কি? 65। আর দেখা যাচ্ছে তোমার যদি সর্বোচ্চ নাম্বার কম হয়, আর তুমি তাহলেও 35 পেয়েও, বা ধরো যে এরকম 35 পেয়েও তুমি কিন্তু চান্স পাচ্ছ, কারণ এখানে সর্বোচ্চ নাম্বার কম ছিল। সো ডিয়ার স্টুডেন্ট, বিষয়টা আমি ক্লিয়ার করতে চাইলাম এতটুকুই। সর্বোচ্চ নাম্বার যদি বেশি হয়, তাহলে তুমি বেশি নাম্বার পেয়েও চান্স পাবা না, আর যদি সর্বোচ্চ নাম্বার কম থাকে, তাহলে তুমি কম নাম্বার পেয়েও চান্স পাচ্ছ। একটা বিষয় ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? সো এখন দেখো, তাহলে আমি ডিয়ার স্টুডেন্ট বলতে পারি তুমি মোটামুটি, তাহলে অ্যাভারেজ আমরা যদি ধরি, তাহলে আমরা অ্যাভারেজ কত পেলে চান্স পাবো? আমরা অ্যাভারেজ ধরে রাখছি 56 থেকে তুমি যদি 60 নাম্বার তুলতে পারো। কত নাম্বার? 56 থেকে যদি 60 নাম্বার উঠাইতে পারো, তাহলে তুমি চান্স পাচ্ছ। এইটা তোমার হচ্ছে পরীক্ষা নাম্বার উঠাইতেই হবে। 56 থেকে কত? 60 নাম্বার। তার এর নিচে উঠাইলে তুমি চান্স পাবে না? অবশ্যই পাবে ডিয়ার স্টুডেন্ট, সমস্যা নেই। কিন্তু সেটা পরবর্তীতে যখন সিট সংখ্যার উপর, অর্থাৎ আসন সংখ্যার উপর সেটা নির্ভর করছে, কতটুকু পর্যন্ত তারা তোমাকে সিরিয়াল লিস্ট রাখবে। ঠিক আছে? যদি মনে করো যে যারা 56 থেকে 60 পেয়েছে, এদের ভিতরেই তাদের কলেজের সিট সংখ্যাগুলো বুকিং হয়ে গেছে, তাহলে তুমি কিন্তু এই 54 পেয়েও আর চান্স পাচ্ছ না, অথবা
55 পেয়েও কিন্তু আর চান্স পাচ্ছ না, কারণ সিট তো বুকিং হয়ে গেছে। সিট বুকিং না হলেও তুমি 45 পেয়েও চান্স পেতে পারো, এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন ধরো তুমি ৭৭-এর ভিতর নাম্বার পেয়েছো তোমার কত, ৭৭-এর ভিতর তোমাকে ৫৬ থেকে ৬০ নাম্বার উঠাইতেই হবে, আশা করি তুমি বুঝতে পেরেছো। আর এইটার উপর তো তোমার আর হাত নেই, মানে ৩০ নাম্বারের উপর তো তোমার আর করার কিছু নেই, তুমি যা করেছো বা তোমার যতটুকু রেজাল্ট হয়েছে ওই রেজাল্টের উপর তো এটা কাউন্ট করা হবে, তাই না। সো ধরো তুমি এখানে মোটামুটি কত পেয়েছো, ১৫ পেয়েছো অথবা ২০ পেয়েছো, তাহলে ১৫ অথবা ২০ পেয়েছো, তাহলে তোমার এখানে আসতেছে কত, যদি আমরা ধরি ৫৬-এর সাথে আমরা যদি ২০ যোগ করি তাহলে কত হচ্ছে ৫-৬, তাহলে আমাদের ৭৬ হচ্ছে, তাহলে তুমি ১০০-এর ভিতর পাচ্ছ কত, ৭৬ পেয়েছো। আর এখানে কত রয়েছে ৬০, তাহলে ৬০-এর সাথে আমরা ১৫ যোগ করি, ঠিক আছে, তাহলে আমাদের কত আসতেছে এই যে ৭৫, তাহলে তুমি ১০০-এর ভিতর ৭৫ পেয়েও কী হয়ে গেছো, চান্স পেয়ে গেছো। সো এই ক্ষেত্রে এখন আরেকটি বিষয়, যাদের জিপিএ ভালো আছে তারা যদি এই ৭৭-এর ভিতরে একটু কম নাম্বার পায় তাহলে এই জিপিএ দিয়ে সেটা কী করতে পারছে, কাভার করতে পারছে। আবার বলি, যাদের জিপিএ ভালো সে যদি লিখিত পরীক্ষা একটু কম পায় সে কিন্তু জিপিএ দিয়ে ওই বিষয়টাকে কাভার করতে পারবে। কিন্তু ডিয়ার স্টুডেন্ট, খুবই ওয়াচফুল হয়ে শোনো, যাদের জিপিএ কম, যাদের কি জিপিএ কম তারা কি করবে, পরীক্ষায় টার্গেট রাখবে কত, অবশ্যই তোমাকে ধরে নাও 56 থেকে তোমাকে 60 বা 65-র মধ্যে টার্গেট রাখতেই হবে। আবারও বলছি, যাদের জিপিএ কম তাদের টার্গেট রাখতে হবে কত, 56 থেকে 65-র ভিতর যেন নাম্বার থাকে। আবারও ক্লিয়ার করে দেই, 70-এর ভিতরে যেন তুমি 56 থেকে 65 নাম্বার রাখতে পারো, কেননা তোমার যেহেতু জিপিএ কম থাকার কারণে তোমার এখানে বেশি নাম্বার প্রয়োজন হবে ওইদিকে কাভার করার জন্য। আর যাদের জিপিএ একটু ভালো রয়েছে, ঠিক আছে, তারা যদি পরীক্ষায় লিখিত পরীক্ষায় যদি একটু কম পায়, লিখিত না তো এমসিকিউ পরীক্ষায়, সো পরীক্ষায় যদি একটু কম পায় তাহলে সে কিন্তু সেটা দিয়ে কাভার করতে পারবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। সো তোমাদের একটা সারসংক্ষেপ দিই, সেটা হচ্ছে আবারও বলি, 56 থেকে 60 নাম্বার তোমাকে লিখিত উঠাতে হবে, আর বাকি জিপিএ তুমি যদি পাও সেটা তোমার উপর নির্ভর করছে। সো 56 থেকে 60-এর মধ্যে তুমি নাম্বার পেলে তুমি কিন্তু চান্স পাচ্ছ। তাহলে কত পেলে চান্স হবে এবার আমরা ক্লিয়ার করতে পারলাম, 56 থেকে 60। আশা করি বুঝতে পেরেছ, ঠিক আছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, সো এখন কম জিপিএ যারা রয়েছে, ওই যে বললাম কম জিপিএ নিয়েও তুমি কিন্তু চান্স পেতে পারো। সো তোমার ধরো কত জিপিএ আছে, 3.50 অথবা 3.75 আছে, এই জিপিএ নিয়ে কি চান্স পাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব, কেন সম্ভব না। তাহলে তোমাকে কি করতে হবে, এই যে ৭০ মার্ক পরীক্ষার নাম্বারটা রয়েছে, আমি যদি একটু ক্লিয়ার করে দিই ডিয়ার স্টুডেন্ট, এইখানে দেখো উপরে এই ৭০-এর ভিতর তোমাকে তাহলে কত পেতে হবে, তাহলে তোমাকে অবশ্যই 60 থেকে 65-তে টার্গেট রাখতে হবে, তাহলে কিন্তু তুমি কম জিপিএ নিয়েও চান্স পাবা। আবারও বলি, কম জিপিএ নিয়েও চান্স হবে যদি তুমি 60 থেকে 65 নাম্বার টার্গেটে রাখতে পারো, তাহলে ডিয়ার স্টুডেন্ট তুমি 3.50 দিয়েও চান্স পাবা। বিষয়টা ক্লিয়ার কি না? অনেকেই দেখবা যে 5.00 বা গোল্ডেন জিপিএ পেয়েও পরীক্ষা দিয়েও সে কিন্তু চান্স পায়নি, কারণ তার লিখিত পরীক্ষা খারাপ হয়েছে, অর্থাৎ যে পরীক্ষার নাম্বারটা রয়েছে এই পরীক্ষায় সে কম নাম্বার পেয়েছে, এই জন্য কী করতে পারেনি, সে চান্স পেতে পারেনি। এই জন্য চান্স পাওয়ার জন্য জিপিএ এখন ম্যান্ডেটরি না, তোমাকে ম্যান্ডেটরি হচ্ছে তোমাকে পরীক্ষায় ভালো নাম্বার উঠাইতে হবে, তাহলে তুমি কিন্তু চান্স পেতে পারো। আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার দেখো 2 নম্বর প্রশ্নের উত্তর, সেটি হচ্ছে ভালো সাবজেক্ট পেতে গেলে কোন বিষয়গুলো পড়তে হবে। ভালো সাবজেক্ট আমরা ধরে নিয়েছি কোনটা, সেটা হচ্ছে সিভিল 1 নম্বর বা 2 নম্বরও রাখতে পারো, কোনো সমস্যা নেই। আমি এখানে একটা লিস্ট তৈরি করছি। 2 নম্বর সেটা হচ্ছে কম্পিউটার, ঠিক আছে। সিভিলে তোমরা পড়তে পারো কম্পিউটার, তারপরে হচ্ছে মেকানিক্যাল, তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল। এই সাবজেক্টগুলো সবচেয়ে বেশি ডিমান্ড আর এগুলোর চাহিদা এখন বেশি রয়েছে, এই জন্য এইগুলোকে আমরা ধরে নিলাম ভালো সাবজেক্ট। তার মানে ভালো সাবজেক্টগুলো পাওয়ার জন্য তোমাকে কোন বিষয়গুলো পড়তে হবে, যারা এই ডিপার্টমেন্টে চান্স পেতে চায়। প্রত্যেকটা সাবজেক্টই ভালো, আমি কোনো সাবজেক্টকে কী করছি না, নর্মাল ওয়েতে দেখছি না, প্রত্যেকটা সাবজেক্টই ভালো। এটার জন্য ব্যাখ্যা দিব কেন ভালো, কোন সাবজেক্টে বেশি পড়লে চাহিদা বেশি, এটার জন্য তোমাকে এখন আমি বাস্তব প্রমাণ দেখাবো। বাট যারা বেসিক্যালি কম্পিউটার, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এই 4টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট পেতে চায়, তাদেরকে কোন সাবজেক্টগুলো বেশি পড়তে হবে সেটা হচ্ছে গণিতে ভালো নাম্বার উঠাইতে হবে। টার্গেট রাখতে হবে কি, গণিত 20-এর মধ্যে তোমাকে টার্গেট রাখতে হবে 15 অথবা 17 নাম্বার উঠাইতেই হবে, তাহলে তুমি অবশ্যই এই 4টার ভিতর যে কোনো একটা সাবজেক্ট পেয়ে যাবা। সো গণিত পড়লেই হবে না, তোমাকে এটার সাথে কি করতে হবে, অ্যাপটিটিউড, ঠিক আছে। অ্যাপটিটিউড টেস্ট যে নামক এখন একটা
পরীক্ষা হবে এটাতেও তোমাকে ভালো করতে হবে, কারণ যারা ইঞ্জিনিয়ার হয়, কম্পিউটার হোক, ইলেকট্রিক্যাল হোক, মেকানিক্যাল হোক, সিভিল হোক, তাদের অবশ্যই দক্ষতা থাকা উচিত। দক্ষতা না থাকলে হবে না। সো কী ধরনের দক্ষতা? মানসিক দক্ষতা থাকতে হবে, আউট নলেজ থাকতে হবে। সো এই জন্যই তারা গণিতে বেশি ভাগ দেখবে, যাদের গণিতের সর্বোচ্চ নাম্বার তারা এই সাবজেক্টগুলো পাবে। যারা অ্যাপটিটিউড টেস্টে ভালো করবে তারা এই 4টি সাবজেক্টগুলোই পাবে। সো তুমি যদি অ্যাপটিটিউড টেস্টে ভালো করতে চাও, অবশ্যই একটা পিডিএফ রয়েছে আমাদের, পিডিএফ সংরক্ষণ করো, ঠিক আছে? গণিতে ভালো করতে চাইলে গণিতেরও পিডিএফ আছে, পিডিএফ সংরক্ষণ করো। ওভারঅল প্রত্যেকটা সাবজেক্টেরই পিডিএফ আছে আলাদা আলাদা করে, তুমি চাইলে যে কোনো সাবজেক্টেরই পিডিএফ নিতে পারো। কিন্তু যারা এই সাবজেক্টগুলোতে চান্স পেতে চায় তাদেরকে গণিতে ভালো করতে হবে, অ্যাপটিটিউড টেস্টে ভালো করতে হবে। আর যারা ওভারঅল প্রত্যেকটা সাবজেক্টে যে কোনো একটা সাবজেক্টে চান্স হলেই হলো, তাদেরকে অবশ্যই ইংলিশেও ভালো করতে হবে, কারণ ইংরেজিটা তো অবশ্যই মাস্ট লাগে এখন প্রত্যেকটা ক্ষেত্রে। সো কেমিস্ট্রি, ফিজিক্স এগুলো তো মোটামুটি লাগবে, অতটা গুরুত্বপূর্ণ না, বাট এইগুলো কিন্তু তারা দেখবে সাবজেক্ট দেওয়ার জন্য, তোমাকে এইগুলো আগে দেখবে। এগুলো যদি বেশি থাকে তাহলে তুমি এই সাবজেক্টগুলো পাচ্ছ। আর চান্স পাওয়ার জন্য তো তোমাকে প্রত্যেকটা সাবজেক্টেই গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? ওকে রেজিস্টার। এবার দেখো তোমাদের কিছু প্রমাণ দেখাই। প্রমাণ দেখলে তুমি নিজেই অবাক হবে যে ভর্তি হওয়ার আগে তোমাকে এই প্রমাণগুলো যদি না জানতা তাহলে তুমি অবশ্যই লস করতা। সো এখন দেখো প্রমাণ দেখো। 4 নাম্বার বলছে কোন সাবজেক্টগুলো ভালো, প্রমাণসহ দেখো ভবিষ্যৎ যেখানে। অর্থাৎ কোন সাবজেক্টগুলো ভালো? ডিপ্লোমা তুমি করতে চাচ্ছ, পলিটেকনিকে ভর্তি হতে চাচ্ছ, কৃষি ডিপ্লোমা হতে পারে, যে কোনো ডিপ্লোমা করতে চাচ্ছ, কিন্তু তুমি জানোই না কোন সাবজেক্টগুলো ভালো, কোন সাবজেক্টগুলো নিয়ে পড়লে ভবিষ্যতে তুমি ভালো কিছু করতে পারবে। তাহলে তোমাকে সেইগুলো আগে দেখতে হবে, কোথায় চাহিদা রয়েছে, কোথায় ডিমান্ড রয়েছে, কোন সাবজেক্টগুলোর সুযোগ বেশি, সেগুলো তোমাকে জানতে হবে না? সো এখন চলো আমি তোমাকে একটু ধারণা দিই। দেখো ডিয়ার স্টুডেন্ট, তুমি যেখানে ভবিষ্যতে যাবে, সো ধরো তুমি এখানে 4 বছর পড়াশোনা করছো, ডিপ্লোমা কমপ্লিট করলা, ঠিক আছে? এখন ডিপ্লোমা কমপ্লিট করার পর তুমি 4 বছর কোর্স করছো, করার পর তুমি কি বসে থাকবে, নাকি টার্গেট থাকবে তোমার হচ্ছে ডুয়েট, ঠিক আছে? তোমার টার্গেট কি থাকবে? ডুয়েট। সো ডুয়েটে চান্স পাওয়ার জন্য তুমি কি করবা? আবার এক্সাম দিবা, কেননা ওই ডুয়েট ছাড়া তুমি কিন্তু ভাববে তোমার কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন যেটা রয়েছে ওটা কমপ্লিট করতে পারছো না। সো তুমি যখন আবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাচ্ছ, তোমাকে অবশ্যই ডুয়েটে চান্স পেতে হবে। এই ডুয়েটটা কি? ডুয়েটে একটা বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের জন্য, ঠিক আছে? যারা পলিটেকনিক থেকে পড়ে তাদের একটি মাত্রই বিশ্ববিদ্যালয় রয়েছে, সেটি হচ্ছে কি? ডুয়েট। সো এই ডুয়েটে তোমাকে চান্স পেতে হবে। এখানে চান্স না পাইলে তুমি কিন্তু ভালোভাবে আর পড়াশোনা করতে পারবে না। কেন পারবে না? তোমার যদি টাকা থাকে তুমি তাহলে প্রাইভেটে পড়তে পারবা, তোমার যদি টাকা না থাকে তোমাকে অবশ্যই এই সরকারিতে চান্সটা নিতে হবে। আর প্রাইভেটে পড়া এতটা খরচ, তুমি কিন্তু তোমার ফ্যামিলি তোমাকে অতটা সাপোর্ট করবে না যদি তোমার পরিবার মধ্যবিত্ত থেকে হয়ে থাকে। তাহলে তোমার টার্গেটই থাকবে হচ্ছে ডুয়েট। আর ডুয়েটে পড়তে গেলে যে সাবজেক্টগুলো চাহিদা রয়েছে, যে সাবজেক্টগুলো সুযোগ বেশি, সেই সাবজেক্টগুলোই তোমাকে এখন সিলেক্ট করতে হবে। তুমি এমন একটা সাবজেক্ট নিয়েছো যেটা ডুয়েটে পড়ানো হয় না, তাহলে তুমি কিন্তু পিছিয়ে থাকবে, সেই জায়গায় তুমি সুযোগ পাবে না। কারণ তোমার প্রাইভেটে পড়ার যোগ্যতা আছে কিন্তু টাকা নেই, টাকার কাছে তুমি হেরে যাবা। সো প্রাইভেটে সবাই পড়তে পারে না। আমার অনেক পরিচিত মানুষজন আছে যারা পলিটেকনিক থেকে পাশ করার পর প্রাইভেটে পড়তে পারেনি বলে তার আর ওই পোস্ট গ্র্যাজুয়েশনটা হয়নি। কেন হয়নি? কারণ তারা সরকারিতে চান্স পায়নি, দ্বিতীয়ত সাবজেক্ট ঠিকভাবে সিলেক্ট করতে পারেনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে। সো এই কারণে তাদের আর সুযোগটা হয়নি। সো তোমার যদি টাকা থাকে তাহলে বলবো প্রাইভেট অনায়াসে তুমি পড়তে পারবা, কিন্তু তোমার যদি টাকা না থাকে তোমাকে টার্গেটই একটাই থাকতে হবে, কারণ একটাই মাত্র বিশ্ববিদ্যালয়, একটাই মাত্র উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় রয়েছে, যেটা গাজীপুরে অবস্থিত রয়েছে, একটাই ডুয়েট। সো এই ডুয়েটেই তোমাকে দেখতে হবে যে কী কী সাবজেক্টগুলো পড়ানো হয়, কারণ এই ডুয়েট থেকেই তোমাকে পরবর্তীতে তোমার পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। সো এখন একটি চিত্র দেখতে পাচ্ছ, ডুয়েটে ফ্যাকাল্টি আছে মাত্র 4টি। এই 4টি ফ্যাকাল্টি বলতে অনুষদ আছে। এই অনুষদের ভিতরেই তোমার ডিপার্টমেন্টগুলো আছে যে তুমি কোন ডিপার্টমেন্টে পড়তে চাচ্ছ, ঠিক আছে? একাডেমিক ডিপার্টমেন্ট আছে আমাদের 13টি, ইনস্টিটিউট আছে 3টি, তারপরে রিসার্চ সেন্টার আছে একটি মাত্র রিসার্চ সেন্টার, দেখো কত কম। ডিগ্রি অফার আছে, তুমি কী কী ডিগ্রি কমপ্লিট করতে পারবা? বিএসসি করতে পারবা, বিটেক করতে পারবা, মাস্টার করতে পারবা, পিএইচডি করতে পারবা, এমফিল করতে পারবা। এগুলো ডিগ্রি তুমি কিন্তু পরবর্তীতে করতে পারবা ওই 4 বছরের পরে। তারপরে স্টুডেন্ট আছে, এটা আনুমানিক অ্যারাউন্ড আছে কি প্রায় ধরে নাও যে 3500টা বা 500 জন স্টুডেন্ট আছে। টিচার এখানে রয়েছে মোটামুটি আমাদের 259টি স্টুডেন্ট রয়েছে, টিচার রয়েছে। অফিসার রয়েছে এখানে হচ্ছে 149টি, স্টাফ রয়েছে 312 জন, স্টুডেন্ট রেসিডেন্ট হল রয়েছে, অর্থাৎ হল রয়েছে মাত্র 7টি, মেডিকেল সেন্টার রয়েছে একটি, অডিটোরিয়াম কমপ্লেক্স রয়েছে একটি, সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে একটি, তারপরে মক্স রয়েছে মসজিদ মানে একটি রয়েছে, কমপ্লেক্স রয়েছে একটি,
এবং ল্যাব রয়েছে মাত্র একটি। সো সামগ্রিক চিত্রটা আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম যাতে করে তুমি বুঝতে পারো তোমার টার্গেটটা ডুয়েট থাকে, ঠিক আছে? কারণ তোমার প্রাইভেটে পড়ার যোগ্যতা থাকলেও তোমার কিন্তু টাকা নেই, সো বিষয়টা তোমার ডুয়েট রাখতে হবে। এখন চলো দিয়ে স্টুডেন্ট ডুয়েটে কী কী সাবজেক্ট পড়ানো হয়, যে সাবজেক্টগুলোই তোমাকে এখন সিলেক্ট করা উচিত, কারণ তোমার ভবিষ্যৎ তো ডুয়েটের দিকে। তুমি যদি ডুয়েটে না চান্স পাও তুমি তো প্রাইভেটে পড়তে পারবে না, তাহলে যে সাবজেক্ট নিয়ে তুমি পরবর্তীতে পড়তে পারবে না, যে সাবজেক্টে নিয়ে পড়াশোনা করলে তোমার কোনো গুরুত্ব দেবে না অনেকেই, সেই সাবজেক্ট তুমি কেন এখন সিলেক্ট করবা? তাহলে তোমাকে জানতে হবে কোন সাবজেক্ট তোমার জন্য এখন বেস্ট হবে, সেই সাবজেক্টকে সিলেক্ট করো। কোনো সাবজেক্টই কিন্তু খারাপ না, প্রত্যেকটা সাবজেক্টেরই ডিমান্ড রয়েছে, চাহিদা রয়েছে, কিছু কম আর বেশি। সো কিছু কিছু সাবজেক্টের চাহিদা অনেক, অনেক চাকরির সুযোগ থাকে, আবার কিছু কিছু চাহিদা রয়েছে যেটার একটু কম, সুযোগ নাই, ঠিক আছে? সো এই সাবজেক্টগুলো তোমাকে একটু আমি এখন দেখাই, তাহলে চলো আমি একটু তোমাকে নেটে নিয়ে যাচ্ছি। সো আমি এখানে অনেকগুলো সার্চ করেছি, সার্চ করে তোমাদের তথ্যগুলো একটু দেওয়ার জন্য কালেক্ট করেছে। দেখো ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন দেখব ডুয়েটের কী কী সাবজেক্ট রয়েছে। সো দেখো ফ্যাকাল্টিগুলো আগে দেখো, ফ্যাকাল্টি রয়েছে, ফ্যাকাল্টি বলতে অনুষদ, এটার আন্ডারেই অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, ঠিক আছে? সো দেখো ফ্যাকাল্টি রয়েছে, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং, যারা ইঞ্জিনিয়ারিং করতে চায়, যে কোনো ইঞ্জিনিয়ারিং, তাদের ফ্যাকাল্টি হচ্ছে এইটা, তাদের ডাকা হবে ইঞ্জিনিয়ারিং করে, ঠিক আছে? তার মানে তারপর যে যে ডিপার্টমেন্ট সে যে সেকশন আলাদা থাকবে। তারপর রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, যারা সিভিলে করতে চায়, সিভিলের জন্য আবার কিছু ডিপার্টমেন্ট আছে। তারপরে হচ্ছে তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যারা মেকানিক্যাল করতে চাচ্ছে, আবার এটারও ডিপার্টমেন্ট আছে। তারপরে রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ EEE যেটা আমরা বলি ফ্যাকাল্টি, ঠিক আছে? এটারও আবার কিছু ডিপার্টমেন্ট আছে। তারপরে রয়েছে আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং, এটারও কিছু ডিপার্টমেন্ট রয়েছে। সো এই ডিপার্টমেন্টগুলো তুমি দেখতে পাচ্ছ, যেমন কী কী ডিপার্টমেন্ট আছে, সেটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, মাস্টারিং ইঞ্জিনিয়ারিং রয়েছে, তারপরে হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আছে, ম্যাথমেটিক্স আছে, ফিজিক্স আছে, ঠিক আছে? তারপরে তুমি দেখতে পাচ্ছ মিনারেল রিসোর্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে, তারপরে গ্যাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং রয়েছে, তারপরে সিভিলের ভিতর রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে নেভাল আর্কিটেকচার, মেরিন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? যাদের স্বপ্ন আর্কিটেক্ট নিয়ে পড়ার বা মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ার, এগুলো সুযোগ রয়েছে। তারপর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, তারপর হচ্ছে মেডিকেল ইঞ্জিনিয়ারিং রয়েছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং রয়েছে, আর্কিটেকচার রয়েছে, হিউম্যানিটিস রয়েছে, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং রয়েছে। সো এইগুলো কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট আছে। সো এই ডিপার্টমেন্টগুলোই তুমি কিন্তু চুজ করতে পারো। সো সবার যোগ্যতা আর সমান না, সবাই চাইলেই কিন্তু সে কম্পিউটার পড়তে পারে না, সবাই চাইলেই সিভিল পড়তে পারে না, সবাই চাইলে মেকানিক পড়তে পারবে না, ঠিক আছে? সবার মেধা তো এক না। সো তোমাকে বুঝে নিতে হবে যে কোন সাবজেক্টগুলোর চাহিদা রয়েছে, তুমি সেই সাবজেক্টগুলো এখান থেকে চুজ করে নিতে পারো। এখন চলো কেন তুমি চুজ করবা, সেই চাহিদা বা সুযোগগুলো কতটুকু রয়েছে সেটা তোমাকে একটু দেখাই দেই। ডিয়ার স্টুডেন্ট, এখন তোমাকে আমি দেখাই। দেখো এখানে রয়েছে আর্কিটেকচার তুমি দেখতে পাচ্ছ, ওখানে সিট সংখ্যা রয়েছে মাত্র কি 30টা, এখানে কিন্তু সুযোগ কম, আবার এখানে স্টুডেন্টও কম। সো তুমি ওই স্টুডেন্টের ভিতর যদি হতে চাও তুমি আর্কিটেকচার নিয়ে পড়তে পারো। দেখো এই যে সিভিল ইঞ্জিনিয়ারিং, এটার চাহিদা বেশি, সুযোগও বেশি, তারপর বিভিন্ন সরকারি চাকরিগুলোর পদগুলোও বেশি, এই জন্য এটার মনে করো সবচেয়ে ডিমান্ড বেশি থাকে সিভিলে। দেখো 124টা সিট রয়েছে, এটার আবার সরকারি চাকরিগুলোতেও অনেক সুযোগ রয়েছে, চাহিদাও রয়েছে, এই জন্য এটার চাহিদা একটু বেশি, এই জন্য এটাকে বলা হয় তোমার হচ্ছে যে ভালো সাবজেক্ট। কিন্তু প্রত্যেকটা সাবজেক্টই ভালো স্টুডেন্ট, শুধু সুযোগ কম রয়েছে, কিছু সাবজেক্টে বেশি সুযোগ আর কিছু সাবজেক্টে কম সুযোগ, ঠিক আছে? আর যারা যেই সাবজেক্টগুলো কম সুযোগ সেই সাবজেক্টগুলো পরিশ্রমও কম করতে হয়, বিষয়টা এমন। সো চিন্তা ভাবনা করো তুমি কোন সাবজেক্টগুলো নিবা। সো আমি বলবো ডুয়েটে যে সাবজেক্টগুলো পড়ানো হয়, যে সাবজেক্টগুলো বাজারে চাহিদা রয়েছে, যে সাবজেক্টগুলো সুযোগ বেশি, তোমাকে সেই সাবজেক্টগুলো সিলেক্ট করা উচিত। কারণ তোমাকে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়লেই তুমি কিন্তু ভালো কিছু করতে পারবে না যদি তোমার টাকা পয়সা না থাকে। যদি মনে করো তোমার টাকা পয়সা আছে, তাহলে তুমি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়তে পারো, কোনো প্রবলেম নেই। আবার দেখো কেমিক্যাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং, এটার মাত্র 30টি সিট, কিন্তু কম্পিউটারে দেখো আবার 120টি রয়েছে। দেখো এটার চাহিদা অনেক বেশি, বর্তমানে তো আরও বেশি। সো এটার চাহিদা রয়েছে, এটা সুযোগ রয়েছে, বিভিন্ন সেক্টরে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তো লাগবেই, মাস্ট। আবার দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সো EEE এটা শর্ট নাম। সো এটারও দেখো সিট রয়েছে 123, সো এটার চাহিদা রয়েছে, এটা সুযোগও বেশি, ঠিক আছে? আবার প্রতিযোগিতাও কিন্তু এখানে বেশি হয়ে থাকে, যার সুযোগ বেশি, যার চাহিদা বেশি, তার প্রতিযোগিতাও বেশি। সো তুমি যদি প্রতিযোগিতা কম করতে চাও, তাহলে তোমাকে কম সুযোগ যেখানে রয়েছে সেই সাবজেক্টগুলো সিলেক্ট করতে হবে। তারপরে দেখো ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং 31টি, তার মানে এখানে সুযোগ কম, চাহিদাও কম, প্রতিযোগিতাও কম। আবার দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, চাহিদা বেশি, সুযোগও বেশি, প্রতিযোগিতাও বেশি। ডিস্ট্রেনে তাহলে তুমি কি বুঝতে পারছো যে
যে সাবজেক্ট তুমি সিলেক্ট করছো সেই সাবজেক্টের যদি সুযোগ বেশি থাকে, চাহিদাও বেশি থাকবে, ইভেন প্রতিযোগিতাও বেশি থাকবে। সো তুমি যদি ওই প্রতিযোগিতায় নিজেকে যোগ্য মনে করো, নিজেকে তুমি ওই জায়গায় নিয়ে যেতে পারবে, তাহলে তুমি সেই সাবজেক্টগুলো সিলেক্ট করো এবং তুমি জানো তোমার মেধা কতটুকু আছে, তুমি বুঝতে পারো তোমার মেধা তুমি নিয়ে কতটা দূর এগিয়ে যেতে পারবে, তাহলে তুমি ওই সাবজেক্টগুলো সিলেক্ট করো। কিন্তু তুমি মনে করছো তোমার মেধা অতটুকু কুলাবে না, তাহলে তুমি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো, আর ওই যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো ওইটাই যদি মন দিয়ে করো তাহলে তুমি ভালো কিছু করতে পারবে। ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পেরেছো। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার চলো আমরা নেক্সট দেখি যে প্রশ্ন কমন পাওয়ার জন্য কোন বই কিনবো। এটার উত্তর তো আমি কিছুক্ষণ আগেই দিয়েছি, তারপরও বলি পিডিএফটা আমাদের কেন নেবা। আমরা বলি চ্যাপ্টার অনুযায়ী তোমাদের কি করানো আছে, সাজানো আছে। প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী তুমি প্রশ্ন পাবা, সুন্দর করে সাজানো গোছানো, যাতে করে এক নিমিষেই তুমি কি করতে পারো, পড়তে পারো। তুমি যেখানে যাবা হাতে একটা ফোন নিয়ে যাবা, তাহলে তুমি পড়তে পারছো, যে কোনো জায়গায় পড়তে পারছো। বই নেওয়ার ঝামেলা কম, গোছানো একটা পদ্ধতি পাচ্ছ, সহজে মুখস্থ করার পদ্ধতি পাচ্ছ, অনলাইন সাপোর্ট পাবা, ইভেন তুমি একসাথে বেসিক পিডিএফও পাচ্ছ, ঠিক আছে, আবার অ্যাডভান্সও পিডিএফও তুমি পাচ্ছ। সো দুই ধরনের পিডিএফ তোমাকে দেওয়া হচ্ছে, এই জন্য তুমি আমাদের পিডিএফটা গ্রহণ করতে পারো ডিয়ার স্টুডেন্ট। অনেকেই বলছে পিডিএফের মূল্য অনেক বেশি। সো ডিয়ার স্টুডেন্ট, আমাকে যেভাবে বলা হয়েছে যে এখানে তাদের পিডিএফ সেল করা হয়, পিডিএফটা ভালো, আমিও পড়ে দেখেছি তাদের পিডিএফটা ভালো, ইভেন তারা যে প্রাইসটা রেখেছে সেই প্রাইসটা মোটামুটি রিজনেবল, ঠিক আছে। কারণ তুমি যখন কোচিং করবা সেখানে কোচিংয়ের জন্য অনেক টাকা দিতে হচ্ছে, ইভেন তুমি যখন একটা বই কিনবা সেখানে বইটা তোমার কেমন রয়েছে, গোছানো না অগোছালো, তুমি কিন্তু বুঝতে পারো না, কিনে নিয়ে আসতেছো, কিন্তু তুমি পিডিএফটা দেখে নিয়েছো, দেখছো ভিডিও দেওয়া হয়েছে, তুমি চাইলে পিডিএফটার ভিডিও দেখে নিতে পারো যে কেমন, প্লাস তুমি আগে থেকেই বুঝতে পারছো, ঠিক আছে, বিভিন্ন রিভিউ দেখে বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্ট যে পিডিএফটা কেমন হতে চলেছে। সো আমরা ইতিমধ্যে পিডিএফ সেল করেছি অনেকগুলো, সো আমরা ভালোভাবে সাড়া পেয়েছি। সো আশা করছি বাকি পিডিএফগুলো আমরা সেল করতে পারবো। সো তোমরা যদি এই পিডিএফ মনে নেওয়ার প্রয়োজন হয় অবশ্যই পিডিএফ নেওয়ার জন্য যোগাযোগ করবে স্টুডেন্ট। আশা করি বুঝতে পেরেছ। সো স্টুডেন্ট, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে। ভালো তথ্য জানার জন্য অবশ্যই কমেন্ট করো, তোমাদের তথ্যগুলোর উত্তর আমরা আবারও দেওয়ার চেষ্টা করবো। সো স্টুডেন্ট, বুঝতে পারলে আজকে তোমাদের যে তথ্যগুলো দিলাম এই তথ্যগুলো হয়তো তোমরা আগে অনেকেই জেনেছো, আবার অনেকেই জানো না, কিন্তু ভর্তি হওয়ার আগে এই তথ্যগুলো জানাটা তোমাদের জন্য খুবই জরুরি ছিল বলে আমি মনে করি। কেননা ভর্তি হওয়ার পর তুমি যদি ভুল তথ্যগুলো জানো তাহলে তোমার জন্যই ক্ষতিকর হবে। সো এখন তুমি সিদ্ধান্ত নাও কোন সাবজেক্টগুলো নিয়ে তুমি পড়াশোনা করবে, কোন কলেজে পড়বে এবং কোন কলেজে পড়তে গেলে কতটুকু পরীক্ষায় নম্বর তোমাকে উঠাতে হবে সেটা তুমি ভালোভাবেই বুঝতে পারছো। তারপরেও তোমাদের আরও একটি বেসিক ধারণা দিই, বিভাগীয় যে পলিটেকনিক কলেজগুলো রয়েছে এখানে চান্স পেতে গেলে তোমাকে অবশ্যই 4.50 জিপিএ তো থাকতে হবে, প্লাস তোমাকে এখানে ভালো নাম্বার উঠাইতে হবে 70-এর ভিতরে, ঠিক আছে, তাহলে তুমি কিন্তু চান্স পাচ্ছ। যাদের একটু কম জিপিএ তারা তোমরা জেলা পর্যায়ের কলেজগুলোকে সিলেক্ট করো, তারপরেও যদি আরও কম হয় তুমি তাহলে উপজেলা পর্যায়ে যে কলেজগুলো আছে ইনস্টিটিউট তুমি সেখানে সিলেক্ট করো। আর যাদের একেবারেই কম, আবেদন করতে পারোনি, তারা তোমরা কি করবা, যে প্রাইভেট ইউনিভার্সিটি পলিটেকনিকগুলো আছে এই পলিটেকনিকগুলোতে তুমি আবেদন করো, তোমার যে কোনো জায়গায় চান্স হবে। তুমি ভালোভাবে পড়াশোনা করে পরবর্তী অ্যাডমিশন নেওয়ার জন্য চেষ্টা করবা, সেটা কোথায়, ডুয়েটে চেষ্টা করবা, ঠিক আছে। ডুয়েট থেকে পড়ে তুমি যদি ভালো কিছু করতে পারো তাহলে তুমি তোমার লাইফে কেরিয়ার গঠন করতে পারবে বলে আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য সবচেয়ে বেস্ট ভিডিও হয়েছে। ভিডিওটি শেয়ার করে দাও, বন্ধুদের জানিয়ে দাও, তারাও যেন জানতে পারে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।